হ্যালো ভিউয়ার্স, অচেততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্বায়ন প্রক্রিয়ার উপর অর্থাৎ গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন প্রক্রিয়ার উপর একটি টিকা বা সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। 10 নম্বরের এই প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, উত্তরটি তোমরা যেভাবে লিখবে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন একটি বহু আলোচিত সাম্প্রতিক বিষয়। বিশ্ব জনগোষ্ঠী আর্থসামাজিক ও রাজনৈতিক পারস্পরিক সম্পর্কের একটি সামগ্রিক ও জটিল প্রক্রিয়া। বিশ্বায়নের ফলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে। কোনো কোনো বিশেষজ্ঞের মতে বিশ্বায়নের ফলে জাতি রাষ্ট্রের গুরুত্ব শিথিল হয়েছে এবং অতি সাম্রাজ্যবাদ জন্ম নিয়েছে। প্যারা করে দেখো, সমাজবিজ্ঞানীরা বিশ্বায়নের ধারণাকে নানাভাবে ব্যাখ্যা করেছেন। জোসেফ স্টিগলিসের মতে বিশ্বায়ন হলো বিভিন্ন দেশ ও মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন এবং পণ্যদ্রব্য, সেবা, পুঁজি, জ্ঞান ও মানুষের মধ্যে গড়ে তোলা কৃত্রিম বাধার অবসান। কারো কারো মতে এটি আসলে হলো লগ্নি পুঁজির বিশ্বায়ন। এডওয়ার্ড হারম্যান এর মতে এই প্রক্রিয়া দেশের সীমানা ছাড়িয়ে একদিকে যেমন শিল্পের সম্প্রসারণ, তেমনি অন্যদিকে আন্তঃসীমানামূলক আন্তর্জাতিক সীমানা বিষয়ক। ফ্রান্সিস চেরিনিলস তার ইন্টারন্যাশনাল ইকোনমিক্স গ্রন্থে লিখেছেন, সুসংহত অর্থনীতির একক হিসেবে একটিমাত্র বিশ্বের বিকাশের চিন্তা করা হয়। প্যারা করে রাখো, ডক্টর পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন যে 19 শতকের দ্বিতীয়ার্ধে প্রাথমিকভাবে বিশ্বায়ন প্রক্রিয়ার শুরু হয়েছিল। পৃথিবীর বিভিন্ন অংশে ইউরোপ থেকে মূলধন রপ্তানি হচ্ছিল। এই বিচারে 19 শতকের শেষে যতটা বিশ্বায়ন হয়েছিল, আজকের বিশ্বায়ন সেই জায়গায় পৌঁছাতে পারেনি। 19 শতকের শেষে বিশ্বায়নের ধারা ক্রমশ শিথিল হয়। এই অবস্থায় চলতে থাকে বিংশ শতকের 70-এর দশকের শেষ পর্যন্ত। 80-র দশকের নববিশ্বায়ন শুরু হয়। মিত্র শক্তির উদ্যোগে 1944 সালে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠার লক্ষ্য ছিল বিভিন্ন দেশের মুদ্রা বিনিময়ের হারে স্থিরতা আনা, যুদ্ধরত দেশগুলির পরিকাঠামো ও উৎপাদন ব্যবস্থার পুনর্গঠন করা এবং সর্বোপরি ধনী রাষ্ট্রগুলির স্বার্থ সুরক্ষিত করা। এই সময় থেকে তৃতীয় বিশ্বের দেশগুলি বিশ্বায়ন প্রক্রিয়ার জালে জড়িয়ে পড়ে। মূলত 3টি ক্ষেত্রে বিশ্বায়ন প্রক্রিয়ার অভিব্যক্তি দেখা যায়: 1 অর্থনৈতিক, 2 সাংস্কৃতিক, 3 রাজনৈতিক। প্রধানত একটি অর্থনৈতিক ধারণা হিসেবে বিশ্বায়ন প্রক্রিয়া উদ্ভব ঘটেছে। এই ধারণা অনুযায়ী কোনো জাতীয় অর্থনীতিকে একটি দ্বীপের মতো বিচ্ছিন্ন বিষয় হিসেবে বিবেচনা করা হয়। আসলে বিশ্বের সকল দেশের অর্থনীতি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। বিশ্ব অর্থনীতির সাথে জাতীয় অর্থনীতির এই যোগ সংক্ষিপ্ত বা ব্যাপকতর হতে পারে। এই ধারণা অনুযায়ী উৎপাদনের আন্তর্জাতিকীকরণ ঘটে এবং বিভিন্ন দেশের মধ্যে নগদ পুঁজি স্বতঃস্ফূর্তভাবে চলাচল করে। বিভিন্ন জাতি, অঞ্চল ও মানুষের মধ্যে সংস্কৃতি ভেদাভেদ অপসারিত হয়। বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল রাজনৈতিক প্রভাব ও সম্পর্ক বিষয়ক। রাজনৈতিক বিশ্বায়নের অভিব্যক্তি ঘটেছে আন্তর্জাতিক সংগঠনের মধ্যে। এই সমস্ত সংগঠনের কার্যকলাপ জাতীয় সীমারেখা ছাড়িয়ে যায়। রাজনৈতিক বিশ্বায়নের অভিব্যক্তি হিসেবে বেসরকারি সংগঠন যেমন এনজিও এর পাশাপাশি বিশ্ব ব্যাংক, ইউরোপীয় অর্থনৈতিক কমিটি ইইসি, বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও প্রভৃতি জাতি রাষ্ট্রের সীমা অতিক্রম করে বিভিন্ন দেশে উন্নয়নের সাথে যুক্ত হতে পারে। রাজনৈতিক বিশ্বায়নের ধারণা আন্তর্জাতিকতাবাদের আদর্শে প্রতিবিম্বিত করে। প্যারা করে দেখো, বিশ্বায়নের প্রধান উপাদান হলো মুক্ত বাজার অর্থনীতি। এর ফলে উন্নয়নশীল ও কৃষি নির্ভর দেশগুলির মধ্যে উন্নত ও শিল্পভিত্তিক দেশগুলির অবাধ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। বিশ্বায়ন প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে নয়া উদারনীতিবাদ স্বতঃস্ফূর্তভাবে অর্থবহ হয়েছে। বিশ্বায়নের আরেকটি উপাদান অনুৎপাদক পুঁজির কথা বলা হয়। ইতিপূর্বে যেসব পুঁজি উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হতো, বর্তমানে সেগুলি অনুৎপাদক পুঁজি হিসেবে বিদেশি বিনিয়োগ নির্ভর হয়েছে। তাই প্রাথমিকভাবে ঋণ ভিত্তিক এই পুঁজি উন্নয়নের
সহায়ক হয়েও তা উন্নয়নশীল দেশের আর্থিক মেরুদণ্ড ভেঙে দেয়। বিংশ শতকের শেষ দশকে উন্নয়নশীল দেশগুলিতে আসা সমগ্র পুঁজির 60% উৎপাদক পুঁজি। বিশ্বায়নের বৈশিষ্ট্য হিসেবে বিভিন্ন বাণিজ্য চুক্তির কথা বলা হয়। বাস্তবে এর মাধ্যমে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির উপর মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত পুঁজিবাদী দেশগুলির অবাধ লুণ্ঠন কায়েম হয়েছে। আন্তর্জাতিক অর্থনীতির নিয়ন্ত্রক হিসেবে ডব্লিউটিওর মতো সংগঠন উন্নয়নশীল দেশের উপর কর্তৃত্ব কায়েম করেছে। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। বিশ্বায়ন প্রক্রিয়া পরোক্ষভাবে সাম্রাজ্যবাদের নয়া অভিব্যক্তিতে রূপান্তরিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সাম্রাজ্যবাদী শক্তিগুলি নানা অজুহাতে বিভিন্ন দেশের উপর সাম্রাজ্যবাদী কর্তৃত্ব কায়েম করেছে। ইউরোপের উপর আক্রমণ বা আফগানিস্তানের উপর ধ্বংসলীলা প্রচ্ছন্ন সাম্রাজ্যবাদী অভিলাষকে বিশ্বায়নের আদর্শ প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে বৈধতা দান করা সহজ হয়েছে। এরপরে দেখো রয়েছে নিনান কোসি তার পলিটিক্যাল ডাইমেনশন অব গ্লোবালাইজেশন শীর্ষক প্রবন্ধে বলেছেন। এই কথাটা এখানে ইংরেজিতে লেখা আছে, তোমরা এটা দেখে লিখে নিও। এরপরে যেটা লিখবে দেখো, তার মতে বর্তমানে সরাসরি সামরিক অভিযান দ্বারা উপনিবেশ স্থাপন হয়তো নেই, কিন্তু বিশ্বায়ন জাত সাম্রাজ্যবাদ আদি সাম্রাজ্যবাদ থেকে কম সামরিক নয়। বিশ্বায়নের নামে বহুজাতিক সংস্থাগুলি তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলিকে ঋণের দায়ে আবদ্ধ করে তাদের বাজারকে অবাধ লুণ্ঠনের ক্ষেত্র হিসাবে ব্যবহার করে। ফলে তৃতীয় বিশ্বের দেশগুলিতে শ্রম মূল্য হ্রাস পায়, ফলে মূল্য বৃদ্ধি বা বেকারি বৃদ্ধি পায়। তো তোমরা এই পর্যন্তই লিখবে 10 নম্বরের অ্যান্সার। এরপরেও দেখো আরেকটা প্যারা এখানে রয়েছে, তোমরা পারলে প্যারাটা পড়তে পারো। এটি স্বাধীন ভারতে এই বিশ্বায়নের প্রভাব কতটা পড়েছিল ভারতের উপরে, তার উপরে বেস করে, অর্থাৎ ভারতের প্রেক্ষাপটে বিশ্বায়নটা কতটা প্রযুক্ত হয়েছে তার উপরে এই প্যারাটা কিন্তু এখানে লেখা হয়েছে। তোমরা এটা দেখে দেখে লিখে নিতে পারো বা এটা পড়ে তোমরা জেনে নিতে পারো যে ভারতে বিশ্বায়নের প্রভাবটা কতটা হয়েছিল। তো এই ছিল বিশ্বায়ন প্রক্রিয়ার উপর একটি প্রবন্ধ। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।